ফরিদপুরের পথসভায় কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন এনসিপি নেতারা। আজই রাজবাড়ী ও মানিকগঞ্জে জুলাই পদযাত্রার কর্মসূচি। থমথমে গোপালগঞ্জে চলছে ২২ ঘন্টার কারফিউ। গতকালের হামলায় জড়িত সন্দেহে ১৪ জন আটক। সন্ত্রাসীদের ছাড় নেই, হুঁশিয়ারি ডিআইজির। সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। আইন শৃঙ্খলার অবনতি ও তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ। অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না, বললেন রিজভী। ছাত্র জনতার আন্দোলনের কাফেলায় পরিসর বাড়ানোর জন্য নির্দেশ কে দিয়েছেন? তারেক রহমান। ১৭ জুলাই বদলে যায় আন্দোলনের দৃশ্যপট। যাত্রাবাড়িতে গড়ে ওঠে জনতার প্রতিরোধ। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। রণক্ষেত্রে পরিণত হয় পুরো দেশ। বগুড়ায় একই পরিবারের দুজনকে হত্যার ঘটনায় অভিযুক্ত সৈকতকে আটক। খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ কাণ্ডে গ্রেফতার ৪ জন। বৃষ্টি জলাবদ্ধতায় ক্ষতবিক্ষত চট্টগ্রামের বহু সড়ক। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কারের আশ্বাস সিটি কর্পোরেশনের। ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০ জনের প্রাণহানি, অনেকেই নিখোঁজ। ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। এনসিপির জুলাই পদযাত্রা এখন ফরিদপুরে। খুলনা থেকে রওনা হয়ে দুপুরে ফরিদপুর শহরে পৌঁছায় তাদের গাড়ি বহর। ফরিদপুরের সার্কিট হাউস থেকে পদযাত্রা করে জনতা ব্যাংক মোড়ে আয়োজিত পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এদিকে এই সভায় অংশ নিতে সকাল থেকে জনতা ব্যাংক মোড়ে জড়ো হতে থাকেন স্থানীয় নেতাকর্মী সমর্থকরা। কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পথসভা শেষে ফরিদপুরের আলীপুরে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করা হবে। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করার কথাও রয়েছে নেতৃবৃন্দের। ফরিদপুরে কর্মসূচি শেষে রাজবাড়ী মানিকগঞ্জেও আজ গণসংযোগ পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির জুলাই পদযাত্রা এখন ফরিদপুরে এবং আজকের এই পথসভার খবর জানাবেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম হিমেল। হিমেল, কিছুক্ষণের মধ্যেই তো কেন্দ্রীয় নেতারা সভাস্থলে পৌঁছাবেন, যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম। সেখানকার কি অবস্থা জানাবেন? সব থেকে বড় কথা, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেটি জানান। শুনতে পাচ্ছেন হিমেল? বৃষ্টি যে ফরিদপুরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এনসিপির পথসভার আনুষ্ঠানিকতা শুরু হবে। কিছুক্ষণ আগে কিন্তু আপনার এনসিপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তাদের গাড়িবহর কিন্তু ফরিদপুরে এসে পৌঁছেছে এবং তারা এই মুহূর্তে ফরিদপুর সার্কিট হাউসে অবস্থান করছেন। সেখান থেকে একটি শোভাযাত্রা বের হবে এবং শোভাযাত্রাটি আপনার এই সভামঞ্চে এসে পৌঁছালেই আপনার হচ্ছে এই সভার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এই সভা শেষে কিন্তু কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে আহত নিহত পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এবং তারা ইতিমধ্যে কিন্তু আমরা অনেকেই আমরা স্টেজে দেখতে পাচ্ছি যারা কিন্তু শহীদ পরিবার এবং আহত পরিবারের সদস্যরা রয়েছেন। এরপরে যারা নিহত তাদের কবরের জিয়ারত করার কথা রয়েছে এই এনসিপির কেন্দ্রীয় নেতাদের এবং একই সাথে কিন্তু আপনার হচ্ছে যে এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় ফরিদপুর জেলার কমিটির সেই কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন। তার আগে কিন্তু আমরা যেটা বললাম যে তারা ফরিদপুরে এসে পৌঁছেছেন এবং সার্কিট হাউসে অবস্থান করছেন। সার্কিট হাউস থেকে পথসভা নিয়ে তারা বের হবেন এবং পথসভাটি এই সভামঞ্চে আসার পরেই কিন্তু এই সভার আনুষ্ঠানিকতা শুরু হবে, যেটি এনসিপির স্থানীয় নেতারা আমাদেরকে জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, ধন্যবাদ হিমেল। এদিকে গোপালগঞ্জে এনসিপির পথসভাকে কেন্দ্র করে
বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। 22 ঘন্টার কারফিউ চলছে। এখন পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 14 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, হামলায় জড়িত সন্ত্রাসীদের ছাড় নেই, যেখানেই থাকুক গ্রেফতার করা হবে। তিনি ব্রিফিংয়ে আরো বলেছেন, গোপালগঞ্জে শান্তি শৃঙ্খলা ফেরাতে তৎপর পুলিশ। বুধবার এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ধাওয়া পাল্টা ধাওয়া ঘিরে রাতভর উত্তেজনার পর থমথমে অবস্থা বিরাজ করছে পুরো গোপালগঞ্জে। কারফিউর কারণে সকাল থেকেই বেশিরভাগ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। সাধারণ মানুষ আতঙ্কিত, তারা জরুরি কাজ ছাড়া আর বাইরে বের হননি। আর রাস্তায় বেরিয়েছেন দিনমজুর খেটে খাওয়া মানুষ। মাইকিং করে জনগণকে বাইরে না আসার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। 1,500-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি মোতায়েন রয়েছে 4 প্লাটুন বিজিবি, নৌবাহিনী, কোস্ট গার্ডের সদস্যরাও। জনগণের শান্তি আনয়নের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা ঢাকা রেঞ্জ থেকে এবং বাংলাদেশ পুলিশ থেকে সমস্ত কিছু নেওয়া হবে। সন্ত্রাসীতে তো অবশ্যই আমরা আমাদের আইনের আওতায় আনবো। সন্ত্রাসীদের কোনো নিস্তার নেই, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। গোপালগঞ্জের আজকের পরিস্থিতি সম্পর্কে জানবো, আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ সেখানে আছেন। সবুজ, গতকাল যেই এক পরিস্থিতি গেল গোপালগঞ্জে, এরপর তো 22 ঘন্টার কারফিউ চলছে সেখানে, আপনি সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। বৃষ্টি, নিরাপত্তা ব্যবস্থা কঠোর এবং কিছুক্ষণ পরপরই পুরো শহর জুড়ে এবং এর বাইরের যে 5টি উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলাতে কিছুক্ষণ পরপর পুলিশের, সেনাবাহিনীর এবং বিজিবির টহল দিচ্ছে এবং পাশাপাশি যেই স্পর্শকাতর যেই স্পটগুলো রয়েছে 12 থেকে 14টি স্পট, সেই স্পটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং গতকালকে থেকে যেই রকম থমথমে পরিস্থিতি বিরাজ করছিল, মানুষজনের মধ্যে ভীতিকর একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে কিছুটা উন্নতি হয়েছে। মানুষজন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছেন, যদিও কারফিউ মানুষজনকে প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে, মাইকিং করা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে। তারপরেও মানুষজন পরিস্থিতি বোঝার জন্য টুকটাক বের হওয়ার চেষ্টা করেছিলেন সকালের পর থেকে, কিন্তু দুপুরের পর থেকে আবারও আমরা দেখতে পাচ্ছি পুরো শহর জুড়ে এক ধরনের শুনশান নীরবতা। মানুষজন আবারও যখন থেকে মূলত পুলিশের টহল বা তৎপরতা বেড়ে গিয়েছে তখন থেকে মানুষজনের মধ্যে একরকম শুনশান নিরাপত্তা বিরাজ করছে। তবে স্বস্তির জায়গা মূলত মানুষের মনে যে আতঙ্কটা ছিল গতকালকে থেকে, সেই আতঙ্ক কিছুটা কাটতে শুরু করেছে আজকে সকাল থেকেই। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ সবুজ। গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, কারারক্ষীদের সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সকালে কারাগার পরিদর্শনে এসে সব কথা জানিয়েছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ তানফির হোসেন। বলেছেন, বুধবারের হামলার পর আর যেন ঝামেলা না হয় সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকালের তুলনায় আজকের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তবে নতুনভাবে কোনো হামলার শঙ্কা নেই। আমরা প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপর এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। গতকালকে সিচুয়েশন অনুযায়ী তো আজকেও আমরা সেভাবে প্রিপেয়ার্ড আছি। যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা ওরকম টের পাই, তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সকালে ঝালকাঠিতে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয় এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের উপরে হামলার তীব্র নিন্দা জানান, সেই সাথে হামলায় জড়িত সকলকে দ্রুত গ্রেফতারেরও দাবি জানান। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত পথসভায় হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করল জামায়াত ইসলামী। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এই দুঃসাহস মোকাবেলা করতে হবে বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানিয়েছেন। আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিয়েই এই ব্রিফিং ছিল এবং সেখানে তিনি বলেছেন, দেশে চলমান অস্থিরতা দেখেই বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামলাতে ব্যর্থ। তারা এখনো নিষ্ঠুরভাবে দেশের মানুষকে হত্যা করছে, এই অভিযোগও তোলেন। তার অভিমত, আসন্ন জাতীয় সংসদ
নির্বাচনের জন্য বর্তমানে লেভেল প্লেইং ফিল্ড নেই, তাই আগে সেটা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে, আর কেউ যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেজন্য সংস্কার জরুরি। বিস্ময়ের ব্যাপার যে সশস্ত্রভাবে গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তারপরও তারা যে মিছিল করেছে, বিক্ষোভ করেছে, ডিসি অফিসে, এসপি অফিসে হামলা করেছে, কারাগারে হামলা করেছে, এটা খুবই ন্যাক্কারজনক। এর আমরা তীব্র নিন্দা জানাই এবং এই অবস্থা নিরসন হওয়ার জন্য আজকে সারা দেশে জামাত ইসলামী বিক্ষোভ দিবস ঘোষণা করেছে। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন যুব দলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে চুয়াডাঙ্গা শহরের সাহিত্য পরিষদ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুব দলের নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। সরকারের নির্লিপ্ততায় সে সকল সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠছে। রাজপথে থেকে আওয়ামী লীগের সকল অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানান নেতারা। রংপুরে জেলা যুবদলের উদ্যোগে বেলা 12:30টায় বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা বলেন, সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না, সেই সাথে একটি চক্র তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে পরিস্থিতি আরো উত্তপ্ত করার পায়তারা করছে। ভোলাতেও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মহাজনপট্টি, সদর রোড, বাংলা স্কুল মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আবারও বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। বিক্ষোভ হয়েছে বাগেরহাটেও। শহরের স্বাধীনতা উদ্যান থেকে জেলা যুবদলের উদ্যোগে মিছিল বের করা হয়। প্রধান সড়ক ঘুরে নূর মসজিদ মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। যুবদলের পাশাপাশি এই মিছিলে বিএনপির অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন। অপপ্রচার চালিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কৃষক দল আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন রিজভী। বলেন, গেল 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তার যোগ্য নেতৃত্বেই 5 আগস্ট স্বৈরতন্ত্রের পতন হয়। অথচ মেটফোর্ডে পূর্ব পরিকল্পিত একটি হত্যাকাণ্ডের জেরে তারেক রহমানের বিরুদ্ধে যাচ্ছে তাই মন্তব্য করছেন কিছু রাজনৈতিক দলের নেতারা, যা খুবই দুঃখজনক। রিজভী মন্তব্য করেন, নির্বাচন ঠেকাতে দেশে নানাবিধ চক্রান্ত চলছে। কিছু দল গণতান্ত্রিক রাজনীতি পছন্দ করে না, কারণ ভোটের মাধ্যমে জয়লাভ করার সামর্থ্য তাদের নেই। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো, অথবা আপনারা কোনো কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। আপনাদের অপপ্রচার দিয়ে তারেক রহমানের মতো সেই নেতাকে তার আপনারা ভাবমূর্তি খণ্ড করতে পারবেন। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আগামী 24 জুলাই নির্ধারণ করেছে আদালত। এর আগে শুনানির শুরুতে এই মামলার পলাতক 2 আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে পলাতক হানিফ ও তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করে গত বছরের 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। 17 জুলাই থেকেই কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় গণমানুষের আন্দোলনে। যাত্রাবাড়িতে গড়ে ওঠে জুলাইয়ের অভেদ্য প্রতিরোধ। আর হলগুলো থেকে বের করে দেয়া হয় ছাত্রলীগকে, বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট। আর সন্ধ্যায় কালো শাড়ি পরে শেখ হাসিনার সেই শোক প্রকাশ আবারও ক্ষুব্ধ করে তোলে জনতাকে। সহকর্মী সুমাইয়া ঐশীর রিপোর্টে ফিরে যাব 17 জুলাইয়ের সেই ঘটনাবহুল দিনটিতে।
16 জুলাই রংপুরে ঘটে অভ্যুত্থানের বাঁক বদলে দেওয়ার ঘটনা। গুলি খাইছে একটা। এই একটি মৃত্যুর খবর সব ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। আন্দোলনে আসে নয়া মোড়। পরদিন 17 জুলাই ক্ষমতাশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে শুরু হয় হলগুলো ছাত্রলীগ মুক্ত করা। মেয়েদের হলগুলো মুক্ত হওয়ার পরে মহসিন হল এই জায়গার ভিতরে মহসিন হল জহু হল আগে চলে আসে। প্রথমবার ছাত্রলীগ যারা করতো সেই বিদ্রোহী গ্রুপ, অনেকগুলো ছাত্রলীগ আমরা কট্টর ছাত্রলীগ হিসেবে জানতাম, যারা আমাদেরকে হামলা করেছে একসময়, তাদেরও একটা গ্রুপের আসলে ওই সময়ের ভিতরে ওই বোধোদয়টা হয়েছে। 16 তারিখ আবু সাইদ, ওয়াসিম সহ সারা দেশে নিহত হয় অন্তত 6 শিক্ষার্থী। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এদিন রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে জানাজা শুরুর আগেই আবারও শুরু হয় পুলিশের হামলা, টিয়ার শেল নিক্ষেপ আর লাঠিচার্জ। পরে বিকেল 4টার দিকে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা পড়েন আন্দোলনকারীরা। এদিন সারা দেশে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজার আয়োজন করা হয়। সোয়াট টিম স্নাইপার নিয়ে সবার নিচে এভাবে হলো গিয়ে পজিশন করে দাঁড়িয়েছিল, তার উপরে বিজিবি AK-47 নিয়ে, এবং মূল যে আক্রমণটা করেছিল সেটা হলো গিয়ে পুলিশ। ধরপাকড়ও চলে। তবে এদিন সাহসী শিক্ষকরা শাহবাগ থানা থেকে ছাড়িয়ে আনেন আটক করা 2 শিক্ষার্থীকে। এদিন ঢাকার যাত্রাবাড়ি, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, মুন্সিগঞ্জ সহ সারা দেশে চলে বিক্ষোভ, সড়ক মহাসড়ক অবরোধ। আর সেই সব কর্মসূচিতে চলতে থাকে ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগের সশস্ত্র হামলা। এদিন আহত হয় শত শত মানুষ। সারা দেশে শিক্ষার্থীদের ওপর বহুমুখী ক্র্যাকডাউনের মধ্যেই আসে ক্যাম্পাস বন্ধ আর হল ছাড়ার নির্দেশনা। সন্ধ্যার মধ্যে ক্যাম্পাস ফাঁকা না করলে কোনো ছাড় না দেওয়ার হুমকি দেয় পুলিশ। এদিন সন্ধ্যা 7টায় বক্তব্য দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। শোক প্রকাশের এই ধরন দেখে মন গলেনি কারোরই। উল্টো শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ট্রল। অন্যান্য মন্ত্রীরাও হুঙ্কার ছাড়তে থাকেন। ছাত্রদল, ছাত্র শিবিরের ক্যাডার। এদিন রাতে হঠাৎই মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। হিতে বিপরীত হয়। আন্দোলন নিয়ন্ত্রণের বদলে ক্ষোভ বাড়তে থাকে আরও। সারা দেশে নিরস্ত্র সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ, র্যাব, বিজিবির হামলার প্রতিবাদে 18 জুলাই থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। রাত 8টার দিকে যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ব্যাপক পুলিশ মোতায়েন সত্ত্বেও দমানো যায়নি রাজপথে নেমে আসা সাধারণ মানুষকে। আসলে এই দিন থেকেই জেগে উঠেছিল জুলাই আন্দোলনের লেলিনগ্রাদ, যাত্রাবাড়ি। 5 আগস্ট পর্যন্ত যেই স্থানটিতে বহু চেষ্টা আর শত শত লাশ ফেলার পরও নিয়ন্ত্রণে নিতে পারেনি তখনকার আইন শৃঙ্খলা বাহিনী। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাসায় ঢুকে 2জনকে হত্যার ঘটনায় অভিযুক্ত সৈকতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সকালে শহরের খান্দার এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে বুধবার রাতে শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় বাসায় ঢুকে এক স্কুল ছাত্রীর দাদি ও ভাবিকে হত্যা করা হয়। ছুরিকাঘাত করা হয়েছে ওই স্কুল ছাত্রীকেও। পুলিশ জানায় 10ম শ্রেণীর শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরেই প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার যুবক সৈকত। প্রত্যাখ্যান করায় স্কুল যাতায়াতের পথে মেয়েটিকে সে উত্ত্যক্ত করত। কয়েক দফা সালিশ বৈঠক হয় নিয়ে এলাকায়। এরই জেরে রাত 8:30টার দিকে বাসায় ঢুকে স্কুল ছাত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সৈকত। আর তাকে বাঁচাতে দাদি লাইলি বেওয়া, ভাবি হাবিবা ইয়াসমিন এগিয়ে এলে তাদের ছুরিকাঘাত করে পালিয়ে যায় সৈকত। স্বজনরা হাসপাতালে নিলে 2জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবনছড়া এলাকায় ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগে 4 যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের হলে ধর্ষণ অভিযোগের বিষয়টি জানাজানি হয়। থানায় 6 জনকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরে ভোররাতের দিকে 4 জনকে আটক করে পুলিশে দেয় সেনাবাহিনী। আরও 2 জনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযোগে বলা হয়, গত 27 জুন রথযাত্রা মেলায় অংশ নেওয়ার পর রাতে এক আত্মীয়ের বাসায় বাড়িতে আশ্রয় নেয় ভুক্তভোগী ওই কিশোরী এবং সেখানে গভীর রাতে 6 জন যুবক ঘরে ঢুকে ভুক্তভোগীর আত্মীয়দের বেঁধে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করে। তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা।
রাজধানীর উপকণ্ঠে নির্মাণাধীন পূর্বাচল শহর দিনে যেমন নয়নাভিরাম, রাতে হয়ে ওঠে ঠিক ততটাই ভয়ঙ্কর। সন্ধ্যার পরপরই শুরু হয় ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদক কারবার সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। নির্জন এলাকার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অপরাধীরা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। সেখানে ঘটছে হত্যার মতো ঘটনাও। যমুনা টেলিভিশনের গ্রাফিক্স ডিজাইনার মোহাম্মদ আরিফ সম্প্রতি অফিস শেষে সন্ধ্যায় রূপগঞ্জের বাসায় যাওয়ার জন্য রাজধানীর কুড়িল বাস স্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন তিনি। হঠাৎ 3 থেকে 4 জনের দল জোর করে একটি প্রাইভেট কারে তুলে নেয় তাকে। পরে গাড়ির মধ্যে হাত পা বেঁধে নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায় করে মুক্তিপণ। হাত বাঁধার পরে আমার গলার মধ্যে দড়ি লাগাইছে আর কি, দড়ির মতো 2টা লাগায় দুই পাশ থেকে টানতেছে, টাইনা আমারে কাইলি করছে, 2 পায়ে মারছে, 4 পায়ে সিয়া করছে। তারপরে বলতেছে যে আপনার কার কাছে ফোন করলে টাকা পাবো। অপহরণকারীরা গাড়ি নিয়ে পূর্বাচলের বিভিন্ন রাস্তায় ঘোরাফেরা করে টাকা আদায় শেষে আরিফকে জিন্দা পার্কের সামনের রাস্তায় ফেলে যায়। পরে কুড়িলে একটি ব্যাংকের বুথ থেকে মুক্তিপণের টাকা তুলে নেয় অপহরণকারীরা। সিসি ক্যামেরায় চক্রের এক সদস্যের চেহারা স্পষ্ট দেখা গেলেও এখনো গ্রেফতার হয়নি কেউই। অপরাধীদের ধরার প্রক্রিয়া আমাদের চলমান আছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে আমরা অলরেডি আমাদের আসামিকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। আশা করছি খুব দ্রুত আপনাদের একটা ভালো সংবাদ আমরা এই বিষয়ে দিতে পারবো। এর আগে গত 27 জুন দিনে দুপুরে পূর্বাচলের 13 নম্বর সেক্টরের নিজ অফিস থেকে ব্যবসায়ী রাশেদুল ইসলামকে অপহরণ করে দাবি করা হয় 70 লাখ টাকা। পূর্বাচলেরই একটি বাংলো বাড়িতে আটকে রেখে চালানো হয় নির্যাতন। এ ঘটনায় গ্রেফতার করা হয় 6 জনকে। একটা অটোতে উঠাইয়া 13 নম্বর সেক্টরে একটা বাংলোতে নিয়ে ওইখানে তারা আমারে চেয়ারে বসাইয়া তারপরে 2 দিক দিয়ে ইচ্ছা মতন মারে। রাজধানীর উপকণ্ঠে নির্মাণাধীন আধুনিক শহর পূর্বাচল যেন হয়ে উঠেছে অপরাধীদের নিরাপদ ঘাঁটি। এখনো সেভাবে জনবসতি গড়ে না ওঠা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার সুযোগ নিচ্ছে তারা। ছিনতাই, ডাকাতি, অপহরণ এখন নিয়মিত ঘটনা। নদী, লেক আর সবুজ অরণ্যের সৌন্দর্য উপভোগ করতে যাওয়া মানুষ তাদের অন্যতম টার্গেট। হেলিপ্যাড চত্বর, ওয়েস্টিন চত্বর, তারপরে এই হাকিম চত্বর, এদিকে আসলে মারধর কইরা তারপর আমাদের অটো নেগা, মোবাইল নেগা, টাকা নেগা। এইখানে ছিনতাই হচ্ছে বা লাশ পাওয়া যাচ্ছে, তো যেগুলো আসলে ভয়ের কারণ। দেখা গেল মাগরিবের পর এখানে থাকাটা আমাদের জন্য রিস্ক হয়ে যায়। এখানে পুলিশের টহলটা খুব কম, যার কারণে ছিনতাইকারীরা খুব চান্স পাওয়া যায়। পুলিশের তথ্য বলছে গত 1 বছরে শুধুমাত্র পূর্বাচলের রূপগঞ্জ থানাধীন অংশেই হত্যাকাণ্ডের মামলা হয়েছে 9টি। ঝামেলা এড়াতে অনেক অপরাধের ঘটনায় ভুক্তভোগীরা পুলিশের দ্বারস্থ হন না। অনেক বড় এলাকা, আমার ওই এলাকায় শুধুমাত্র একটা পুলিশ ক্যাম্প আছে, যেখানকার জনবল খুবই স্বল্প জনবল এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে আসলে আমরা খুব বেশি আপনার করতে পারছি না। তারপরেও যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে আমাদের মোবাইল টিম ছুটে যাচ্ছে। অপরাধীরা সীমান্ত অঞ্চল থেকে ইয়াবা, মদ, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক এনে জড়ো করে পূর্বাচলের নির্জন এলাকায়, পরে পৌঁছায় রাজধানীর নানা প্রান্তে। অপরাধ নিয়ন্ত্রণে সব বাহিনীকে নিয়ে তৎপরতা চলছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। র্যাবের একটি অস্থায়ী ক্যাম্পও কিন্তু সেখানে বসেছে এবং আমরা চেষ্টা করছি খুব অতি দ্রুত আমরা সেখানে পুলিশ একটি ফাঁড়ি আমরা সেখানে নির্মাণের জন্য চিঠি দিয়েছি। 2017 সালে পূর্বাচলের একটি লেক থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া গত কয়েক বছর ধরেই যেন হত্যার পর মরদেহ ডাম্পিংয়ের পয়েন্ট হয়ে উঠেছে পূর্বাচল। জাহিদ হাসান, যমুনা নিউজ। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল চলছে সারা দেশে। নয়াপল্টনে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন সেখানে আছেন, খোঁজ খবর রাখছেন। এই কর্মসূচিতে যারা বক্তারা আছেন তারা কি বলছেন একটু বিস্তারিত করে জানাবেন রবিন। শুনতে পাচ্ছেন রবিন? বৃষ্টি, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে, যেটি মূলত সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে করা হচ্ছে। দেখতে পাচ্ছেন মঞ্চ প্রস্তুত সেই বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য। নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন ইতিমধ্যেই, যারা মহানগরের দায়িত্ব রয়েছেন সেই সব নেতৃবৃন্দ, এবং অন্যদিকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে
যুবদলের নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এর আগে একই দাবিতে কর্মসূচি পালিত হয়েছিল ছাত্রদলের উদ্যোগে, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির উদ্যোগে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে, আজ দিনের শুরুতে কৃষক দলের উদ্যোগে এবং এখন যুব দলের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে, যেটি মূলত আজকে যুব দলের মূল কর্মসূচির মূল স্লোগান বা দাবি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন। এর বাইরে যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন তাঁরাও থাকবেন। তাদের নেতৃত্বে মূলত বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে কদমফোয়ারা, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক সময়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে তারই নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে যুবদল। এই কর্মসূচির মধ্য দিয়ে তারা বলছে যে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যেই এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে জড়িত এবং আগামী নির্বাচন, গণতান্ত্রিক পরিস্থিতি ব্যাহত করা, সেসবের লক্ষ্যেই মূলত দেশের পরিস্থিতি বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এবং সেই সঙ্গে বিএনপি কিংবা বিএনপির শীর্ষ নেতৃত্বকে জড়িয়ে এক ধরনের অপপ্রচার, মিথ্যাচার করার দাবিও তুলছে এই যুবদল বা যুবদলের সঙ্গে যারা জড়িত তারা সেই সব নেতাকর্মীরা। তারা বলছে যে এই সব অপপ্রচারের মধ্য দিয়ে মূলত আগামী নির্বাচন এবং আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার এক ধরনের চক্রান্ত বা চেষ্টা চলছে এবং বিএনপির জনপ্রিয়তাকে হ্রাস করানোর জন্য উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে, এমনটি দাবি করছেন দলের নেতারা। তবে এই কর্মসূচি থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ নিশ্চয়ই নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন। ইতিমধ্যেই গতকাল স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেসবের খানিকটা হলো আজকের এই সমাবেশ, বিক্ষোভ মিছিল পূর্ব যে সমাবেশ, সেখান থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের বক্তব্য নিশ্চয়ই তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব বিস্তারিত। ধন্যবাদ রবিন। বৃষ্টি আর জলাবদ্ধতায় চট্টগ্রাম মহানগরীর অনেক সড়ক ক্ষতবিক্ষত। বৃষ্টি বন্ধ হওয়ার পরে বেহাল দশা ফুটে উঠেছে। এসব সড়কে চলাচলে ভোগান্তির শেষ নেই, প্রায় দুর্ঘটনা ঘটছে। ক্ষয়ক্ষতি নিরূপণের পর জনদুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। সড়ক জুড়ে খানাখন্দ, ছোট বড় গর্ত। চট্টগ্রাম মহানগরীর বারেক বিল্ডিং মোড় থেকে সদরঘাট পর্যন্ত সড়কের চিত্র এটি। টানা কয়েকদিন বৃষ্টির পর ফুটে উঠেছে বেহাল দশা। ক্ষতবিক্ষত সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ভাঙ্গাও তো অনেক বেশি ভাঙ্গা, আসতাম 10 মিনিটে, ওইটা আসতে হয় আধা ঘন্টার উপরে। সেদিন চাকা ডাইরেক্ট ভেঙে বসে গেছে এখানে, তো পরে কি করব, আবার মিস্ত্রি এনে ঠিক করে তো নিয়ে গেলাম আর কি। গাড়ি এখানে গেলে ভাঙা, ওইখানে গেলে ভাঙা, সব দিকে ভাঙা। এখানে প্রাইভেট আমারটা না, সবগুলো গাড়ি বাজে যায়। ট্রাক, বড় বড় ট্রাক, মালবাহন ট্রাক, সবগুলো বাজে যায় এখানে। মুনসুরাবাদ এলাকার সড়কের চিত্রও একই। চট্টগ্রাম মহানগরীর এরকম আরও অনেক সড়ক আগে থেকেই ভাঙাচোরা। বৃষ্টির পর অবস্থা আরও বেহাল, চলাচলে দুর্ভোগের শেষ নেই। গাড়িগুলো চলাচল করতে পারে না, দোলাবালি, মানুষজন হাঁটতে পারে না। মানে চট্টগ্রাম শহরের মধ্যে এই রোডটাই প্রচুর অবহেলিত। বড় বড় যে গর্তগুলো হয়, গর্তগুলোতে পড়ে অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হচ্ছে। প্রচুর ওভারলোড মাল নিয়ে যায়, তো সেজন্য এই রাস্তাগুলো ক্ষতি হচ্ছে। সৃষ্ট ছোট বড় গর্তে যানবাহন পড়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। স্থায়ীভাবে সংস্কারে নেই কোনো উদ্যোগ। বালি এখানে দিবে শুধু ঢালাই, ঢালাই না দিলে কোনো কিছু হবে না। ওভারলোড গাড়ি চলতেছে, পাথর, স্ক্র্যাপ, লোহা লঙ্কর, বালু, সিমেন্ট, কিন্তু সংস্কার হচ্ছে না। গত বছর বর্ষার পর চট্টগ্রামে প্রায় 90 কিলোমিটার সড়ক সংস্কার করে সিটি কর্পোরেশন। তবে এই মৌসুমে এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করেনি সংস্থাটি। বর্ষা মৌসুমে আমাদের বিটুমিনের কাজগুলো করা যায় না, আপনি তো জানেন। সেই জন্য আমরা মূলত ইমার্জেন্সি বেসিসে যেগুলা বড় গর্তে সৃষ্টি হয় সেগুলো আমরা ভরাট করি। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, এখানে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই নির্দেশনা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এখন গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত, নিয়ন্ত্রণে রয়েছে। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে।
গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনও পেশিশক্তির রাজনীতিতেই বিশ্বাস করে, এমন মন্তব্য বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। দুপুরে ডিআরইউতে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেছেন। রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে অনেক দেশ পিছিয়ে গেছে উল্লেখ করে আমির খসরু বলেন, নির্বাচন পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে। নির্বাচন না হওয়ার কারণে দেশে বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব সকলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হবে, আর এজন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। সবাই অপেক্ষা করছে নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসার পরে তাদের সেই সিদ্ধান্ত তারা নেবে। কেউ সিদ্ধান্ত নিচ্ছে না। বাংলাদেশের যে যন্ত্রপাতি শিল্পের এইগুলো প্রত্যেক দিন আমদানি কমে যাচ্ছে, কাঁচামাল আমদানি কমে যাচ্ছে, কারণ কেউ বিনিয়োগ করছে না। যেগুলো আছে তারা অনেকে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। শ্রীলঙ্কায় প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল 11:30টায় ঢাকায় ল্যান্ড করে দলকে বহনকারী বিমান। শ্রীলঙ্কায় পাওয়া এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায় দল। রোববার থেকে মিরপুর শুরু হতে যাওয়া 3 ম্যাচে টি-20 সিরিজের সেরাটা দেওয়ার গেম প্ল্যান শ্রীলঙ্কা থেকেই করে এসেছে লিটনরা, বলছেন ম্যানেজার নাফিস ইকবাল। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল যখন প্রাইম টাইমে ছিল তখনও শ্রীলঙ্কা সফরে গিয়ে কোনো সিরিজ জিততে পারেনি টাইগাররা। এবার সেই অধরা সাফল্য মিলল। শ্রীলঙ্কাকে হারিয়ে টি-20 ট্রফিটা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার সকাল 11টায় ঢাকায় ল্যান্ড করে দল। লম্বা সময় পর বিদেশ সফর থেকে সাফল্যের সাথে নির্ভর হয়ে দেশে ফিরেছেন লিটন, মুস্তাফিজ, তামিমরা। তবে টি-20 সিরিজের 2 স্টার পারফর্মার শেখ মেহেদী ও শামীম পাটোয়ারি ফিরবেন শুক্রবার। এবারে শ্রীলঙ্কা সফরটা কিন্তু দারুণভাবে শুরু করেছিল বাংলাদেশ। গল টেস্ট ড্র করার পর আবার কলম্বোতে হেরেছিল বাজেভাবে। ওয়ানডে সিরিজ জয়েরও সুযোগ ছিল, কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি দল। সবশেষ টি-20 সিরিজে এসে মিলেছে সাফল্য। কঠিন সময় পার করা টাইগারদের এই সাফল্যে আশার আলো দেখছেন অনেকেই। অনেক মোটিভেটেড। এই ধরনের ভিক্টরি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম, স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম। এই রেজাল্টটা বাংলাদেশের জন্য, দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন, ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট ম্যাচ টি-20 সিরিজে হারার পর দ্য ওয়ে উই প্লেড, আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল। খুবই ভালো পারফরমেন্স ছিল। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর, এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি, আমরা এই টিম নিয়ে ইনশাআল্লাহ অনেক দূরে যেতে পারবো। ঢাকায় ফেরার 2 দিন পরেই পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। শক্তিশালী পাকিস্তানের সাথে লাহোরে কদিন আগেই হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা সিরিজে আত্মবিশ্বাস ফেরায় এবার ঘরের মাঠে বাংলাদেশ ভালো খেলবে এমন প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। টিম ম্যানেজার নাফিস ইকবাল বলছেন, শ্রীলঙ্কায় বসেই পাকিস্তান সিরিজ নিয়ে কথা হয়েছে দলে। একই ধারাবাহিকতায় পাকিস্তান সিরিজেও ভালো করতে চান ক্রিকেটাররা। অ্যাজ আ টিম আমাদের কনসিস্টেন্ট হওয়াটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো ওই হিসাবেই আমরা এগোচ্ছি। যেভাবে কথাবার্তা আমাদের ওই 30 জনের পরিবার, যেটা আমাদের ফ্যামিলি যেটা আমরা বলি, ওইটার মধ্যে যে আলাপ আলোচনা হয়, আমরা গ্র্যাজুয়ালি কীভাবে ইমপ্রুভ করতে পারবো, এভরিডে কীভাবে ইমপ্রুভ করতে পারবো, প্রত্যেকটা প্র্যাকটিস সেশন থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচে। সো এইসব জিনিস নিয়ে আমরা কাজ করছি। পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিতে শুক্রবার বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন সেশন আছে। তবে ম্যাচের আগের দিন হবে পূর্ণাঙ্গ সেশন। ঢাকায় থাকা ক্রিকেটারদের আজ ছুটি, পরিবারের সাথে সময় কাটিয়ে শুক্রবার যোগ দেবেন টিম হোটেলে। তবে যারা ঢাকায় স্থায়ী নন, কোচিং স্টাফদের সাথে বিমানবন্দর থেকে তারা সরাসরি চেক ইন করেছেন টিম হোটেলে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে আজ আবারও মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ ভুটান, যারা সবশেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছে 4-1 গোলে। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসে শিরোপার দৌড়ে শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানকে উড়িয়ে দেওয়ার পর আরও একবার নিজেদের জাত চেনানোর পালা লাল সবুজের মেয়েদের সামনে। নাটকীয়তার দুর্দান্ত পারফরমেন্সে ভরা ম্যাচটি শুধু জয়ই নয়, বিশ্ব ফুটবল ইতিহাসে বিরল এক মুহূর্তের সাক্ষীও হয়েছে। খেলা হয়েছে 2 মাঠে। বৃষ্টিজনিত কারণে কিংস আরেনায় মাঠ খেলাযোগ্য না থাকায় ম্যাচের দ্বিতীয়ার্ধ স্থানান্তরিত হয় পাশের অনুশীলন মাঠে, আর যেখানে শান্তি মাঠের হ্যাটট্রিকে জয় পায় আফিদারা। আর বৃষ্টিজনিত কারণে এই ম্যাচটি হবে কিংস আরেনায় 2 নম্বর মাঠে, দর্শকবিহীন। ইরাকের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 60 জন প্রাণ হারিয়েছেন, অনেকেই নিখোঁজ। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলের খুদ শহরে মর্মান্তিক দুর্ঘটনা হয়। ওয়াসিদ প্রদেশের গভর্নর জানিয়েছেন 59 জনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। একজনের শরীর এতটাই দগ্ধ হয়ে গেছে যে ডিএনএ টেস্ট করাতে হবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় 5 তলা ভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রাথমিক তদন্তে বলা হয় যে প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।
দ্রুজ গোষ্ঠীকে রক্ষার অজুহাতে সিরিয়ার রাজধানীতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। টার্গেট করেছে দামেস্কের একাধিক স্পর্শকাতর স্থাপনা। বোমাবর্ষণ হয়েছে সামরিক হেডকোয়ার্টার্স, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রেসিডেন্ট ভবনের কাছাকাছি এলাকা। বুধবারের অভিযানে কমপক্ষে ৩ জনের মৃত্যু, ৩৪ জন আহত হয়েছে। হামলার শিকার সৈয়দা সহ সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আরও কয়েকটি এলাকা। সিরিয়ার দামেস্কে সামরিক হেডকোয়ার্টার্সের সামনে থেকে লাইভ খবর সম্প্রচার করছিলেন আল জাজিরার সাংবাদিক। ঠিক তখনই ইসরায়েলের হামলা, বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। সৈয়দায় উত্তেজনার মধ্যেই সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের জোরদার হামলা। টার্গেট দামেস্কের একাধিক স্পর্শকাতর এলাকা। বিমান হামলার শিকার সামরিক হেডকোয়ার্টার্স, প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন এলাকা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন। বিবৃতি দিয়ে অভিযানের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ IDF। সৈয়দা সহ সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আরও কয়েকটি এলাকায়ও চালিয়েছে হামলা। দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। বুধবার সীমান্তবর্তী অঞ্চল পরিদর্শন করেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। সিরিয়া অংশেও ঢুকে পড়তে দেখা গেছে ইসরায়েলের সামরিক বহর। একই দিন সিরীয় সরকারের সাথে সমঝোতার ঘোষণা দেন দ্রুজ নেতা শেখ ইউসুফ জারবৌ। সৈয়দা থেকে সেনা সরিয়ে নিতেও দেখা যায় সরকারি বাহিনীকে। দ্রুজ, বেদুইন ও সরকারি বাহিনীর ত্রিমুখী লড়াইয়ে উত্তপ্ত অঞ্চলটিতে যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছে বিবদমান পক্ষগুলো, এমন দাবি করে যুক্তরাষ্ট্রও। সৈয়দায় দ্রুজ ও বেদুইন গোষ্ঠীর পরস্পরের বিরুদ্ধে অপহরণের অভিযোগের জেরে শুরু হওয়া সংঘাতে পরবর্তীতে জড়িয়ে পড়ে সরকারি বাহিনী। অঞ্চলটিতে 5 দিনের সংঘাতে এ পর্যন্ত 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েলের কোনো ষড়যন্ত্রই বিভক্তি তৈরি করতে পারবে না সিরিয়া, এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। নেতানিয়াহু প্রশাসন দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মাঝে দাঙ্গা বাঁধিয়েও সিরিয়াকে আবারও অস্থিতিশীল করে তুলতে চায় বলে অভিযোগ করেন তিনি। বাশার আল আসাদের পতনের পর থেকেই সিরিয়ার স্থিতি ও সংহতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে ইসরায়েল। আবারও আমাদের পবিত্র ভূমিতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা, জাতীয় ঐক্যকে ভেঙে ফেলতে চায়, যাতে জাতি হিসেবে আমরা মাথা উঁচু করতে না পারি। এ ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।